ঠিক আছে। জি। আচ্ছা, ক্লাসে কথা বলবেন, যেখানে বুঝবেন না সেখানে বলবেন, যেহেতু আপনি একাই। ম্যাম, ভয়েস অনেক স্লো আসে কেন এটাতে? কই ভয়েস লো আছে? আমি তো জোরেই কথা বলতেছি। এখানে তো ভয়েস স্লো আস্তে আসতেছে। আস্তে আস্তে আপনার ওখান আস্তে। থেকে ভলিউমটা একটু বাড়াবেন? না, আমার এখানে ভলিউম একদম 100-এ করা আছে। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস শুরু করছি মাত্র, কথা বলতে বলতে বেড়ে যাবে। সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আলোচনা করব হচ্ছে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। ঠিক আছে, এই বিষয় জি। নিয়ে আলোচনা করব। যেহেতু আপনি বলছেন শর্ট সাবজেক্ট, তাই এটা দিয়ে স্টার্ট করলাম। তো এইখানে মোটামুটি আমি একটা সাজেশন রেডি করে রাখছি। এই সাজেশনটা ফলো করলে যথেষ্ট। তবে আমি সবই পড়াবো আপনাকে, পড়ানোর পরে যখন মনে করবেন যে এখন আমার মোটামুটি সব কভার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি সাজেশনটা ফলো করবেন। ঠিক আছে? কারণ বার জি। কাউন্সিলের এখন কোত্থেকে কোন জায়গা থেকে প্রশ্ন দিবে আপনি ধরতে পারবেন না, তাই না? তো এই জন্য আমরা জি। সবই পড়বো, মোটামুটি সবই পড়বো। তবে লাস্ট এই যে সাজেশনটা দিয়ে রাখছি, এখান থেকে জাস্ট আপনি একটু বেশি ফোকাস করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। দেখেন, এই জিনিসগুলা, একটা আইন জানতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, অর্থাৎ আইনের যে পরিচিতি, এই জিনিসটা জানতে হবে। কথা ক্লিয়ার এখন? কথা ক্লিয়ার, কিন্তু সাউন্ডটা একটু কম কেন যেন বুঝতেছি না। আচ্ছা, সাউন্ড বাড়বে, সমস্যা নেই। আচ্ছা, গেল। তাহলে এখানে কি বলতেছে দেখেন, রাষ্ট্রপতির আদেশ। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 হচ্ছে রাষ্ট্রপতির একটা আদেশ। কত নম্বর আদেশ? 46 নম্বর আদেশ। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এমসিকিউ। এর আদেশাবলী প্রকাশ পাইছে কত সালে? 18ই মে 1972। আর বিধিমালা প্রকাশ পাইছে 22শে মে 1972। বাট এই পুরা আইনটা কার্যকর হয়েছে আপনার 26শে মে 1971। ঠিক আছে? আচ্ছা, এটার ধরন ও প্রকৃতি এটা কি? এটা হচ্ছে স্ট্যাচুটরি অর্ডার বা সংবিধিবদ্ধ আদেশ। এখানে অনুচ্ছেদ হচ্ছে 46টা, বিধি হচ্ছে 101টা। পেশাগত আচরণ ও শিষ্টাচারগত অধ্যায় 4টা, ক্যানন হচ্ছে 42টা। এই আদেশটাতে মোট 3 ধরনের সংগঠন আছে: বার কাউন্সিল অর্ডার, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এবং এটা একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই যে এখানে যতগুলো লাইন বললাম, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এমসিকিউ, কাজে এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। বুঝছেন? জি। এগুলা এগুলা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে এবার আমরা ইস্যু চলে আসি। এখানে জাস্ট শুধুমাত্র সংজ্ঞা, যেমন অ্যাডভোকেটের সংজ্ঞা কত ধারায়, বার কাউন্সিলের সংজ্ঞা কত ধারায়, এগুলা এগুলা আপনার মানে একবার দেখলে হবে না। এখান থেকে খুব একটা প্রশ্ন আসেও না। ঠিক আছে, এখান থেকে খুব একটা প্রশ্ন আসেও না। জাস্ট তারপরও জানার জন্য, জানার সুবিধার জন্য এই জায়গায় দিয়ে রাখা হয়েছে, দ্যাটস ইট। এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, মেন যে টপিকস আমাদের এখান থেকে শুরু। এই জায়গা থেকে আমাদের যেমন এমসিকিউ আসবে, তেমনি রিটেনেও আপনি এখান থেকে কমন পাবেন। তাই এই জায়গাটা আমরা রিটেন এবং এমসিকিউ এর মত একদম দুইটার প্রিপারেশন একসাথে নিয়ে নিব, যাতে আমাদের পরবর্তীতে রিটেনে চাপ না পড়ে। আচ্ছা, 3-এর 1 অনুচ্ছেদে কি বলা হয়েছে? বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 দ্বারা, অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ নাম্বার 46 দিয়ে এই আইনটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা একটা আদেশ, রাষ্ট্রপতির আদেশ। আচ্ছা, 3-এর 2 হচ্ছে পদমর্যাদার কথা বলা হয়েছে। এই আদেশের বিধানবলী মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত। মানে এই যে আদেশটা, 46 নম্বর আদেশ, এই আদেশ দ্বারা কি করা হয়েছে? বার কাউন্সিল গঠিত হবে, যেটা নাকি বাংলাদেশের বার কাউন্সিল নামে পরিচিতি হবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? পদমর্যাদা জিনিসটা কি? পদমর্যাদা হচ্ছে এখানে একটা কর্পোরেট, এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান। এটা আপনার সাধারণ সিল থাকবে, স্থাবর অস্থাবর সম্পত্তির ধরন এবং চুক্তি করার ক্ষমতা, নিজে নিজের মামলা করতে পারবে এবং এর বিরুদ্ধে অন্য কেউ মামলা করতে পারবে। আর জিনিসটা একটু ভেঙে বুঝাই দিই। এখানে বলা হয়েছে, ফর এক্সাম্পল আপনি একটা ব্যাংকের জব করেন। এখন আমি যদি মনে করেন যে এই ব্যাংকে যদি আমার কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমি যে মামলা করব, আমি কি ব্যাংকের যে কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা করব, নাকি সরাসরি ব্যাংকের নামে মামলা করব বলেন তো? হ্যাঁ, ব্যাংকের নামে। ব্যাংকের নামে মামলা করব। কেন ব্যাংকের নামে মামলা করব? ব্যাংক তো পার্সন না। তাহলে ব্যাংকের নামে কেন মামলা করব আমি?
ব্যাংক এক্ষেত্রে পার্সন হিসেবে ই করা হবে, কারণ যে হ্যাঁ, ব্যক্তি ই করছে সে তো ব্যাংকের এমপ্লয়ি, সে তো নিজে হ্যাঁ, কোনো ই করার ক্ষমতা রাখে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক, ঠিক সেরকম। ঠিক আছে। বার কাউন্সিলের হুম। যদি আপনার কোনো বিষয় নিয়ে আপনি যদি হ্যারাসমেন্ট হন, এবং আপনি যদি মামলা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বার কাউন্সিলের নামে মামলা করতে হবে। ঠিক আছে। আপনি এখানে কোনো পার্সনের নামে বা কর্মকর্তার নাম বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। তো এই জিনিসটাই বলা হয়েছে। একটা প্রতিষ্ঠান তখনই পার্সন হিসেবে ভেরিফাই করা হবে যখন নাকি তার একটা নিজস্ব সিল থাকবে। ঠিক আছে। এবং একটা আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ ওই জিনিসটা যখন চুক্তি করার ক্ষমতা থাকবে, হ্যাঁ, তখনই এই জিনিসটা বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। সেটাকে আমরা পার্সন হিসেবে ধরবো। সোজা কথা, ভ্যারিফাইড প্রতিষ্ঠান হতে হবে। দেখেন, প্রতিষ্ঠানের কিন্তু অভাব নাই, কিন্তু আপনি কি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারেন? ধরেন আপনি অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কিনে আপনি প্রতারিত হয়েছেন, এখন আপনি কি অনলাইনের ওই পেজ সম্পর্কে মামলা করতে পারবেন? আজকে আছে, কালকে নাই। না, নাই। এই জিনিসটা আসলে মূলত যেগুলো আর কি ভেরিফাইড করা, হ্যাঁ, সেইগুলো, অর্থাৎ যেগুলো ট্যাক্স সব অনলাইনের বিরুদ্ধে তো আর মামলা করা যাবে না। করা কিছু যাবে কিছু না, যেগুলো, অনলাইন আছে যেগুলো হ্যাঁ, হচ্ছে আপনার রিকগনাইজড, ওগুলোতে রিকগনাইজড, করা যায়। এগুলা এক্স্যাক্টলি, যে এটাই বলা হচ্ছে যে যেগুলো আপনার রিকগনাইজ, অর্থাৎ যেগুলো সরকারকে ট্যাক্স দিচ্ছে নিয়মিত। ঠিক আছে। যেগুলো আপনার ই করা আছে, সরকারের দ্বারা ভেরিফাইড করা আছে, রিকগনাইজড আছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। তো বার কাউন্সিলেরও এরকম একটা রিকগনাইজড প্রতিষ্ঠান, সো এর বিরুদ্ধে এটা কি করতে পারে, এটা নিজে নিজের মামলা করতে পারে। অর্থাৎ বার কাউন্সিলও যদি কারো বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে তার নামটা দিয়েই সে মামলা দায়ের করতে পারবে। ধরেন বার কাউন্সিল ভার্সেস একজনের নাম দিল হানিফুদ্দিন, এরকম একটা নাম দিল, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। সো এই জিনিসটাই বলা হয়েছে যে এটার পদমর্যাদা গুলো হচ্ছে কি, এটা বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত। এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা, সাধারণ সিল থাকবে, স্থাবর অস্থাবর সম্পত্তি ধারণ করার ক্ষমতা থাকবে। অর্থাৎ এটা বার কাউন্সিল চাইলে কি করতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তিকে নিজের ভোগ দখলে নিতে পারে। ঠিক আছে। অথবা ক্রয় করতে পারে। দেখবেন কোন একটা জায়গায় গেছেন, জায়গার উপরে সাইনবোর্ড দেয়া, এটা অমুক প্রতিষ্ঠানের সম্পত্তি, ওখানে কি বলা হয় যে অমুক, মানে কর্মকর্তার নাম দেয়া থাকে? বলেন, নাম কিন্তু দেয়া থাকে না। এটা স্পেসিফিক্যালি এই প্রতিষ্ঠানের আপনার সম্পত্তি। তো ওই জিনিসটাই বলতেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি ধারণ করার ক্ষমতা থাকতে পারে এবং চুক্তি করতে পারে। ঠিক আছে। ধরেন দেখবেন ভার্সিটি গুলা, প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো, এরা কি করে, আপনার জায়গা লিজ নেয়, হ্যাঁ, ভাড়া নেয়, বা কারো চুক্তিবদ্ধ হয়। তো এই জিনিসটাই বলা হয়েছে যে যে প্রতিষ্ঠানগুলো আপনার নিজে স্থাবর অস্থাবর সম্পত্তি ধারণ করতে পারবে, চুক্তি করতে পারবে, এটাই। এবং এটা নিজে নিজের মামলা করতে পারবে, এবং এর বিরুদ্ধে অন্য কেউ মামলা করতে পারবে। এগুলা আপনাকে মনে রাখতে হবে, কারণ এগুলো প্রিলিতেও আসে, রিটেনেও আসে। অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 4-এ কি বলা হয়েছে, বার কাউন্সিলের মেয়াদ হবে আপনার 3 বছর, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 3 বছরের পর্যন্ত আপনার মেয়াদ থাকবে বার কাউন্সিলের। যে সদস্যগণ, আমরা জানি বার কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। তো এই 15 জন সদস্যের মেয়াদ থাকবে আপনার 3 বছর। কবে থেকে? জুলাই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার পরবর্তী 3 বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। এখানে বলা হয়েছে 8-এর বিধান সাপেক্ষে। তাহলে 8টা কি একটু দেখি। দেখেন, 8-এ কি বলা হয়েছে, যে বছর মেয়াদ শেষ হবে সেই বছরের 31শে মে বা তার পূর্ব থেকে আমাদের নির্বাচন শুরু করতে হবে। এটা 8-এর 1 খুব ইম্পর্টেন্ট। তবে মহামারী, অতিমারী, দৈব দুর্ঘটনার কারণ, অথবা সরকার কর্তৃক কোনো অনিবার্য পরিস্থিতি, এইসবের কারণে আপনার বার কাউন্সিলের যদি নির্বাচনটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 বছরের মেয়াদ থাকবে। আচ্ছা, এই জিনিসটা একটু বলি। আমরা তো 4-এ দেখলাম যে বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত। তাহলে যেই বছর আমার মেয়াদ শেষ হয়ে যাবে সেই বছরের 31শে মে, ঠিক আছে, মে মাসের 31 তারিখ, অথবা তার পূর্বে, তার পূর্বে বলতে মে মাসটাই, হ্যাঁ, ধরেন মে মাসের 15 থেকে 16 তারিখ থেকে শুরু হবে নির্বাচনের কার্যক্রমটা, শুরু করা হবে। ঠিক আছে। এখন মনে করেন কোনো কারণে যদি আপনার এটা মিসিং হয়,
লাইক ধরেন প্রাকৃতিক দুর্যোগ, বা ধরেন কোনো একটা মহামারী, যেমন এই যে প্যান্ডামিক যখন ছিল আমাদের এখানে, তখন আমাদের সমস্ত কার্যক্রম স্থগিত ছিল না? ইভেন আদালতেরও কিন্তু কার্যক্রমগুলো আমাদের স্থগিত রাখা হয়েছিল, তাই না? সো এই ধরনের কোনো প্যান্ডামিক যদি এসে থাকে, তারপরে হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ যদি হইতে থাকে, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, মানে খুব খারাপ পরিস্থিতি যেটাতে নাকি লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, বাসা থেকে বের হওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার যদি বার কাউন্সিলের নির্বাচনটা স্থগিত অবস্থায় থাকে, তখন সেই ক্ষেত্রে দেখেন, যতই নির্বাচনটা স্থগিত থাকুক, নির্বাচন করতে পারতেছেন, কিন্তু তাই বলে তো মানে বার কাউন্সিলের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো বন্ধ করা যাবে না, তাই না? তো এই জন্য কি করতে হবে, নর্মালি যে 3 বছরের তাদের মেয়াদ ছিল, ওই মেয়াদটাকে বাড়ায় আরো 1 বছর রাখা হবে, অর্থাৎ তারা 4 বছর পর্যন্ত থাকতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে এই যে এই 1 বছর, এই 1 বছরের ক্ষেত্রে আপনার অ্যাডহক কমিটি গঠন করা হবে। এই অ্যাডহক কমিটি কাদেরকে নিয়ে গঠন করা হবে? এই যে 15 জন যে সদস্য, এই 15 জন সদস্যকে নিয়ে অ্যাডহক কমিটি গঠন করতে পারে বার কাউন্সিল। এটা কোথায় বলছে? অনুচ্ছেদ 8-এর 2-তে বলা হয়েছে। আর অনুচ্ছেদ 8-এর 1-এ বলা হয়েছে যে 31শে মে বা তার পূর্ব থেকে নির্বাচনটা শুরু হবে। এখন এই 1 বছর পার হয়ে গেল, তারপরও যদি সমস্যার সমাধান না হয়, অর্থাৎ নির্বাচন করা না হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আর মেয়াদ বাড়ানো হবে না। সেই ক্ষেত্রে যতই আপনার মহামারী থাকুক, বা কোনো সরকারের কোনো অনিবার্য পরিস্থিতি বা যে কোনো সমস্যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আর মেয়াদ বাড়ানো যাবে না। বুঝতে পারছি? জি ম্যাম। কি বুঝলেন বলেন, বলেন কি? বুঝলাম যে বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে, মানে নির্বাচন যেটা হয় সেটার মেয়াদ হচ্ছে 3 বছর পর্যন্ত থাকে। হুম আর যদি কোনো মানে ইন কেস অফ ইমার্জেন্সি, লাইক কোনো আপনার প্রাকৃতিক কোনো হয়, দুর্যোগ হয়, বা কোনো আপনার মানে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যেটার জন্য মানে ওই তারিখে মানে মে মাসের 31 তারিখের মধ্যে নির্বাচন যদি না করা যায়, তাহলে সেটা আরো 1 বছর হুম পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। হুম কিন্তু যদি তার মধ্যেও না হয়, তাহলে কিন্তু এই সময় আর বাড়ানো যাবে না, এর মধ্যেই করতে হবে। মেইন বিষয় হচ্ছে এটা। এক্স্যাক্টলি। আর এটাকে বলা হয় অ্যাডহক, ঠিক আছে, অ্যাডহক কমিটি। আর এই অ্যাডহক কমিটির আপনার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যে থাকবে, তারা আপনার মনে করেন, পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল, তিনিই হবেন এই অ্যাডহক কমিটির একজন সদস্য এবং চেয়ারম্যান, দুইটাই। 8-এর 3 অনুচ্ছেদে এটা বলা হয়েছে। আর এই জিনিসটা আপনার আগে ছিল না, হ্যাঁ, এই 8 অনুচ্ছেদটা আমাদের আগে ছিল না, বাট 2021 সালে এটাকে সংশোধন করা হয়েছে। এবং এটাই ছিল বার কাউন্সিলের সর্বশেষ, করোনার সময়। হ্যাঁ, এটাই কিন্তু বার কাউন্সিলের সর্বশেষ সংশোধনী। এটা কিন্তু পরীক্ষায় আসে যে বার কাউন্সিলের সংশোধনী কবে করা হয়েছে, 2021 সালে, হ্যাঁ। এবং এটাই ছিল সর্বশেষ সংশোধনী, এর পরবর্তীতে আর কোনো সংশোধন এখন পর্যন্ত করা হয় নাই বার কাউন্সিলে। ক্লিয়ার? জি। তাহলে 8 আর 4 নিয়ে তো কোনো সমস্যা নাই। 4-এ তাহলে আমরা কি জানলাম? 4-এ জানলাম যে বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে 3 বছর, ঠিক আছে। আর এই 3 বছরটা গণনা করা হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। আর 8-এ জানলাম যে যেই বছর আমার নির্বাচনটা শেষ হচ্ছে, মানে মেয়াদটা শেষ হচ্ছে, সেই বছরের 31শে মে বা তার পূর্ব থেকে, তার পূর্ব বলতে আবার জুলাই আগস্ট এগুলো আপনি কি করতে পারবেন না, মানে মে মাস থেকে আর কি, ঠিক আছে, মে মাসের ধরেন সেটা 15-16 তারিখ হবে এরকম, মে মাসে তিন আপনার, বছর তো হইল না তাহলে। হ্যাঁ। পুরোপুরি 3 বছর তো হইল না। 3 বছর কেন হইলো না? জুলাই থেকে যদি মেয়াদ শুরু হয় জুলাই আর থেকে আমি মেতে যদি শেষ জুলাইয়ের হয়, এক তাহলে তারিখ মে। থেকে শুরু হবে, ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হ্যাঁ। হবে। এরপরে 3 বছর আপনার চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ এই বছর ধরেন, তাহলে ধরেন এটা কি 25, তাহলে 25, 26, 27, 27 পর্যন্ত আপনার মেয়াদ থাকতেছে, ঠিক আছে। তাহলে তাহলে কি 28-এর 31শে মে? হ্যাঁ, 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 হ্যাঁ। ও, ওকে ওকে, তাহলে তিন তখন বছর থেকে তো হয়ে আপনার গেছে। এই যে 31 তারিখ থেকে আপনার কি হবে, মেয়াদ শুরু হবে নির্বাচন। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে দিই, আপনি ভাবতেছেন ওই দিন মনে হয় নির্বাচন শুরু হবে না।
নির্বাচনের একটা প্রস্তুতি থাকে না? হ্যাঁ, সবাইকে জানানো হ্যাঁ, এটা। ওইটাও তো 1 বছর লাগে, হ্যাঁ। হ্যাঁ, ওই প্রস্তুতিটা শুরু হবে, বুঝতে পারছেন? ওই ওকে। প্রস্তুতিটা শুরু হবে, তার মানে এই না যে তারা মানে মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আর কোনো ক্ষমতায় নাই বা এই সেই বিষয়টা তা না। বিষয়টা হতেছে ওই 31শে মে থেকে আপনার নির্বাচনের প্রস্তুতিটা শুরু হবে। এই জায়গায় আপনার মনোনয়ন পত্র জমা দিবে, কারা কারা দাঁড়াবে, তাদের প্রচার প্রচারণা, এটারও তো একটা সময় আছে, ও তাই না? আচ্ছা, নির্বাচন শুরু হবে, কিন্তু হ্যাঁ, ওইটা তো আর নেই যে মেয়াদ মেয়াদ শেষ শেষ হবে না, হবে, তারা ওইটা তো না, দায়িত্বে নির্বাচন থাকবে। শুরু হবে। যেই দিন আপনার নির্বাচন শুরু হয়ে গেল এবং নতুন করে সদস্য যুক্ত হইলেন, সেই দিন থেকে পুরানো যে মেম্বাররা থাকবে তাদের মেয়াদ শেষ। বুঝতে পারছেন বিষয়টা এইটা? হুম। ম্যাম, একটা বিষয় বলি। হ্যাঁ, বলেন। ম্যাম, আমাকে তো জুমে আপনি ক্লাস করাতে পারেন, এখানে তো ক্লাস আসলে অত বেশি লাউড আসে না। এখন আপনি একটা কথা মনে রাখেন, আপনি চাচ্ছেন রেকর্ডেড ক্লাস। গুগল মিটে রেকর্ড করা যায় না, এটার জন্য আলাদা সফটওয়্যার লাগে, ঠিক আছে? এবং আমি যখন ক্লাস নেই গ্রুপে, তখন আমার যারা এজেন্ট থাকে ওরা এগুলা করে, রেকর্ড করে। আমি তো করি না, কারণ আমি যদি ওই ধান্দায় থাকি তাহলে সেক্ষেত্রে আমি তো ক্লাসে কনসালটেটই করতে পারবো না ঠিক মতো, তাই না? ওই কাজগুলো আমি করি না। এখন আপনি যেহেতু একা পড়তেছেন, তো সেই ক্ষেত্রে আমাকেই এটা হ্যান্ডেল করতে হচ্ছে। তো এই জন্যে ও আচ্ছা আচ্ছা রুমে আচ্ছা। আমাকে রেকর্ড করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই তো। সমস্যা নাই, আপনি ও যখন রেকর্ডেড ক্লাস করবেন, আচ্ছা তারপরও আমি এই জিনিসটা কালকে দেখবো, রাতে ভালো মতো দেখবো ওদের মাধ্যমে, যে যদি আপনার সাউন্ড বাড়ানোর কোনো পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমি এটা করে ফেলবো। ঠিক আছে, এটা ঠিক নিয়ে আছে, ঠিক আছে, করতে ওকে, হবে না। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ। এছাড়াও যখন ক্লাসটা আমি রেকর্ড ভিডিওটা যখন আপনাকে দিব, সেই ক্ষেত্রে তো আমি অবশ্যই এটাকে এডিট টিডিট করবোই। সেক্ষেত্রে সাউন্ডটা বাড়ায় দেবো, ওটা নিয়ে টেনশন ও করতে হবে না। ঠিক আছে, ওকে ওকে। ক্লাসটা করেন এখন। আচ্ছা, গেল। এবার আসি আমরা 5-এ। এবার আসি, এই যে এতক্ষণ ভর আমরা বলতেছি মেয়াদ 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 নিয়ে কথা বলতেছি, এই যে মেয়াদে সদস্য সংখ্যা কতজন থাকবে, এইটা আমাদেরকে জানতে হবে, এটা বেশি ইম্পর্ট্যান্ট। 5-এর 1 অনুচ্ছেদে বার কাউন্সিলের গঠন। প্রশ্ন আসে, বার কাউন্সিলের গঠন সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে? 5-এর 1 অনুচ্ছেদে এখানে সদস্য সংখ্যা কতজন? 15 জন। তাদের মধ্যে কিভাবে গণনা করা হয় সেই জিনিসটা দেখেন, এটা ইম্পর্ট্যান্ট। প্রথমত, 15 জন সদস্যদের মধ্যে একজন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন পদাধিকার বলে। তাহলে এই যে একজন শেষ, থাকে কয়জন? 14 জন, তাই না? জি। এই 14 জনের কাহিনী দেখেন। এই 14 জনের মধ্যে আপনার 7 জন সদস্য নির্বাচিত হবে তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে, মানে বার কাউন্সিলের যারা তালিকাভুক্ত অ্যাডভোকেট, এই যে বার কাউন্সিলের সনদ নিয়ে যারা আপনার আহ, পাইলো, তালিকাভুক্ত হইলো, ঠিক আছে, তাদের মধ্যে, লাইক আমরা যারা বার কাউন্সিলের সনদপ্রাপ্ত অ্যাডভোকেট, তাদের মধ্যে থেকে 7 জন সদস্যকে নির্বাচন করা হবে। তাহলে চলে গেল 7 জন, থাকে কয়জন? হ্যাঁ, আরো 7 জন থাকে, দেখেন এখানে অলরেডি 8 জন শেষ, এবার আরো থাকে 7 জন। এই 7 জন সদস্য নির্বাচিত হবে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের 7টি গ্রুপের সদস্য অ্যাডভোকেটদের মধ্যে থেকে। এই জিনিসটা বুঝেন? হুম। আঞ্চলিক বার? আঞ্চলিক বার কিরকম বলেন দেখি? মানে যে যে যেমন জেলা বার গুলো আছে ওগুলো নাকি? হ্যাঁ, যেমন গাজীপুর বার, ঢাকা বার, ঠিক আছে, নোয়াখালী, গাজী, নোয়াখালী মানে বার। বিভিন্ন ডিস্ট্রিক্টের হ্যাঁ, যেগুলো হ্যাঁ, হ্যাঁ, ওরকম থেকে। বিভিন্ন ডিস্ট্রিক্টের যে আঞ্চলিক বারগুলো, ওদের মধ্যে থেকে ওইখানে যারা যেই সব সদস্য নির্বাচিত হবে, সদস্য বলতে ওদেরও তো আলাদা আলাদা নির্বাচন হয়, এটা তো জানেন। প্রত্যেকটা জেলার বার অ্যাসোসিয়েশনে আলাদা আলাদা ভাবে নির্বাচন করা হয় হ্যাঁ হ্যাঁ। সদস্যদের। হ্যাঁ, নির্বাচন করার জন্য ওদের মধ্যে ও থেকে নির্বাচিত আপনার, সদস্যের মধ্যে থেকে 7 জন নিবে, হ্যাঁ, 7 বারের। এক্স্যাক্টলি, ওদের মধ্যে থেকে 7 জন সদস্যকে নির্বাচিত করা হবে। বুঝতে পারছেন? এখন কথা হইতেছে, আমাদের তো 64টা জেলা, তার মধ্যে থেকে 7টা আমি কেমন সেট করব, তাই না? একটা প্রশ্ন আসে না? এতগুলা বার, এই বারের মধ্যে থেকে আমি 7টা, আমাকে বলছে 7টা বার অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে একজন করে নির্বাচিত হবে, তাহলে এই 7টার মধ্যে আমি কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিব, এটা একটা প্রশ্ন আসে না? তো এই কাজটা করবে হুম। হচ্ছেন সরকার। সরকার কি করবেন? গ্যাজেট প্রজ্ঞাপনের দ্বারা কি করবেন, এই যে সবগুলা অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের গুলোর মধ্যে থেকে 7টা অ্যাসোসিয়েশনকে সে নির্ধারণ করে দেবে, অর্থাৎ 7টা ভাগে সে বিভক্ত করবে এই অ্যাসোসিয়েশন গুলাকে। এদের মধ্যে থেকে যেগুলোকে নির্বাচন করে দিবে সরকার, হ্যাঁ,
সেইখান থেকে আপনি 7 জন সদস্য নির্বাচন করবেন। বুঝাতে পারছি? হুম। হ্যাঁ, এই জায়গাটা ভুলবেন না, এখানে প্যাচ আছে অনেক। আচ্ছা, তাহলে কি বললাম? বার কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে আপনার মোট 14 জন। এর মধ্যে একজন হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, যিনি আপনার চেয়ারম্যান থাকবেন, বার কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন, এবং তিনি নির্বাচিত হবেন পদাধিকার বলে। দ্বিতীয়ত হচ্ছে আপনার 7 জন, 14 জন যে সদস্য, এদের মধ্যে 7 জন নির্বাচিত হবে বার কাউন্সিলের যে তালিকাভুক্ত অ্যাডভোকেট তাদের মধ্যে থেকে। আর বাকি 7 জন নির্বাচিত হবে আপনার স্থানীয় যে বার অ্যাসোসিয়েশন, এদের 7টি গ্রুপের সদস্যদের মধ্য থেকে 7 জন নির্বাচিত হবে। আর এই 7টা গ্রুপ ভাগ করবে কে? সরকার করবে। কিভাবে? অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে। বুঝাইতে পারছি? জি। গুড। আচ্ছা, এখন ধরেন আমার 3 বছর পর্যন্ত আমি আপনার নির্বাচিত হইলাম বার কাউন্সিলের। এখন পরবর্তীতে কি আমি আর দাঁড়াইতে পারবো না নির্বাচনে? বলেন। পারবেন। অবশ্যই পারি। এখন এই বিষয়টা হইতেছে, আমি পরের বারও জিতলাম, পরের বারও আমি নির্বাচনে জিতে গেলাম। তো সেই ক্ষেত্রে আমার তাহলে পরপর 3 বছর আর পরবর্তী বছরের 3 বছর, টোটাল 6 বছর আমার মেয়াদ থাকতেছে। থার্ড টাইম আমি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। ঠিক আছে? জানি, কারণ হচ্ছে ম্যাম এটা হচ্ছে শুধু দুইবার, টানা দুইবার থাকতে হবে, এরপরে আবার পারবে না। এরপরে যদি আবার নির্বাচন করতে চায় মানে গ্যাপ দিয়ে করতে পারবে, কিন্তু হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, পর পর পরবর্তী পারবে না। বছরটা আপনাকে গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে তারপর করতে হবে, মানে আপনি পরপর 2বারের বেশি আপনি কিন্তু সদস্য থাকতে পারবেন না, টানা আপনার নির্বাচন করা যাবে না। যাবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমাদের দেশে তো এই জিনিসটা হয়ই না। যাই হোক, এবার আসি 6 নাম্বার। 6 নাম্বারে কি বলা হয়? চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। বার কাউন্সিলের এখানে আমরা দেখলাম সদস্য সংখ্যা। এখন একজন চেয়ারম্যান তো লাগবে, ভাইস চেয়ারম্যান তো লাগবে। চেয়ারম্যান তো আমরা অলরেডি জানি যে অ্যাটর্নি জেনারেল। এখন মনে করেন চেয়ারম্যান যদি না থাকে, চেয়ারম্যানের সমস্যা থাকতেই পারে, থাকতে পারে না? সে তো আপনার অন্যান্য কাজেও থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে ধরেন সে খুব অসুস্থ হয়ে গেল, বা সে অন্য কাজের জন্য দেশের বাইরে গেছে, তাহলে ওই মুহূর্তে কি বার কাউন্সিল বসে থাকবে? বার কাউন্সিলের লোক ভাইস লাগবে না? চেয়ারম্যান। হ্যাঁ, সেই ক্ষেত্রে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালনা করবা ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান, এক্স্যাক্টলি। তাহলে বার কাউন্সিলে একজন চেয়ারম্যান এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবে। চেয়ারম্যান তো বললামই, বাংলাদেশের অ্যাটর্নি চেয়ারম্যান। তাহলে ভাইস চেয়ারম্যান কে থাকবে? ভাইস চেয়ারম্যান এই যে 14 জন সদস্য আছে না, হ্যাঁ, এই 14 জন সদস্যদের মধ্যে থেকে একজনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হবে। ঠিক আছে? এই যে দেখেন, জি। বার কাউন্সিলের যে নির্বাচিত সদস্য থাকবে 14 জন, ওই 14 জন সদস্যদের মধ্যে থেকে একজনকে ভাইস চেয়ারম্যান বলে নির্বাচন করা হবে। আরেকটা জিনিস এখানে যদিও লেখা হয় নাই, বাট এই যে ভাইস চেয়ারম্যান উনি কিভাবে নির্বাচিত হবে? উনি হচ্ছেন সদস্যদের যে সংখ্যাগরিষ্ঠ ভোট, ওই সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত। সংখ্যাগরিষ্ঠ ভোট মানে বুঝেন? মেজরিটি থেকে। হুম, হুম, হুম। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বিষয়। এরপরে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান গেল, আবার একজন সেক্রেটারি বা সচিব থাকবে। বার কাউন্সিলে একজন সেক্রেটারি বা সচিব থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সেক্রেটারি বা সচিব কে থাকবে? ইনিও কি এই চেয়ার মানে সদস্যদের মধ্যে থেকে হবে? না। সেক্রেটারি বা যে সচিব যে থাকবে, ইনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে নির্বাচিত হবে। কে নির্বাচন করবে? সরকার নির্বাচন করবে। ঠিক আছে? হ্যাঁ। হুম। এবং তার যাবতীয় ক্ষমতা কার্যাবলী, মানে তার ক্ষমতা কতটুকু হবে, তার কি কাজ করতে হবে, সবকিছু আপনার বার কাউন্সিল অনুযায়ী নির্বাচিত হবে। যদিও সরকার আপনার সেক্রেটারি বা সচিবকে নির্বাচিত করে দিবে, কিন্তু আপনার এই তার কার্যাবলী বিধিমালা ক্ষমতা, অনুসরণ হ্যাঁ, করবে বার বার কাউন্সিলের কাউন্সিলের। বিধিমালা। আর এই জিনিসটা আপনার 2012 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2012 সালের আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র 6 পর্যন্তই ছিল, 6-এর আলাদা করে ছিল না। কিন্তু 2012 সালে আপনার বার কাউন্সিলের কাছে মনে হয়েছে যে একজন সেক্রেটারি বা সচিবের দরকার আছে। তো সেই ক্ষেত্রে 2012 সালে নতুন করে 6-টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুঝা যেতে পারছি? জি। হুম। আর 8 নাম্বার তো বলেই ফেলছি, 8 নাম্বার আর বলতেছি না। ওকে। কিন্তু ম্যাম এটা হচ্ছে যে আপনার আট, তো আটের আগে গুলো সাত বা এগুলো। ওগুলা লাগবে না, লাগবে না। শুনেন, আমি যা যা পড়াবো শুধুমাত্র এইগুলাই ফোকাস করবেন।
এর বাহিরে বেশি পড়ার কোনো দরকার নাই। ওকে, মনে রাখবেন ও মানে বার কাউন্সিলের এত ঠেকা পড়ে নাই যে একেবারে সব থেকেই করবে প্রশ্ন। গতানুগতিক যে সেকশন গুলা থেকে আসে সেখান থেকেই আসবে, প্রতি বছর ওখান থেকেই আসে। কিছু কিছু সেকশন আসে যেগুলো কখনো ধরেই না, কিন্তু যেগুলা পড়বেন একদম ভিতরে ঢুকে যায় পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছি? ম্যাম, তাহলে কিভাবে পড়বো? এটা তো রেকর্ড ক্লাস বা এই ইয়েগুলো, এগুলো কি ম্যাম আমি আমার বই থেকে পড়বো? আর আপনারা কি কোনো সাজেশন দিবেন বা শিট দিবেন? হ্যাঁ, কেন? এই যে দিলামই তো, আপনি এটা বইটা, আপনাকে তো বলছিলাম বই নিতে, আপনি তো নেন না। আপনার কাছে বই আছে বলে? কি বই আছে? আপনি না প্রথম দিন আমাকে বললেন যে ম্যাডাম আমার কাছে বই আছে। না না, আপনি তো এটা কি থেকে পড়াচ্ছেন, পিলি মাস্টার? না, পিলি মাস্টার না, আমাদের আলাদা বই আছে, পিলি নোটবুক আছে, আপনার লাগবে? ও, প্রিলি মাস্টার না, আমি তো হচ্ছে প্রিলি মাস্টার, বাট আমি না তো না, আপনি ওইটা তো বল। আরেকটা আরেকজন রাইটার। পিলি নোটবুক আমার নিজের লেখা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিলি মাস্টার তো ডক্টর রায়হান সোহান ওটা তো স্যার। রায়হান সুবহানের লেখা। পিলি নোটবুক যেটা পড়াইতেছি আমি আপনাকে, এটা আমার নিজের হাতে লেখা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। আসলে আপনার সাথে তো 2 দিন ক্লাস হলো, আপনার বিষয়টা আমার একটু কম জানা আছে। আপনার সমস্যা নেই, সম্পর্কে যদি 2 মিনিট একটু বলতেন। বলবো না, আগে ক্লাসটা শেষ করি তারপরে। হ্যাঁ, ক্লাসটা ওকে শেষ ওকে। করে নিন, নাহলে আপনারও সমস্যা আমারও সমস্যা, আমারও যেতে হবে আপনারও যেতে হবে। ওকে, বার কাউন্সিলের যে কার্যাবলী, এই বার কাউন্সিলের কার্যাবলীটা আপনি নিজেই দেখে নেবেন, এটা আমার বলার কিছু নেই, এটা আপনি পারবেন। কি কি কাজ? তো তালিকা প্রস্তুত করে, হ্যাঁ, আমাদের যে পরীক্ষা নয়, এই যে এত পড়তেছেন পড়াশোনা করতেছেন, কিসের জন্য? পরীক্ষা দিবেন তো নাকি? এই যে পরীক্ষার প্রশ্ন থেকে রেডি করে, তারপরে হচ্ছে সিট দেওয়া, এগুলো এভরিথিং বার কাউন্সিল করবেন। ওকে, তারপরে আপনি এই সনদ পাবেন, সনদ পাওয়ার পরে আপনার আপনাকে কি কি কোথায় কোথায় টাকা দিতে হবে সব কিছু বার কাউন্সিল নির্ধারণ করবে। আপনার পেশাগত আচরণ, অসদাচরণ যদি করে থাকেন সেটার জন্য আপনার যে বিচার, আপনার যে সাজা, সবকিছু। এছাড়াও আপনার তহবিল ফান্ডের ব্যবস্থা, হ্যাঁ, এভরিথিং বার কাউন্সিল করতে। এটা আর পড়ার কিছু নাই, নিজেই পারবেন। এটা এই জন্য আমি বলতেছি না, আর এটা প্রিলিতে আসে না, এটা আসে রিটেন পরীক্ষায়, ঠিক আছে? তাই পড়ে নিবেন, রিটেনের প্রিপারেশন একসাথে নিয়ে নিবেন। এবার আসি অনুচ্ছেদ 11-তে। হ্যাঁ, অনুচ্ছেদ 11 হচ্ছে স্ট্যান্ডিং কমিটির গঠন। স্ট্যান্ডিং কমিটিটা কি, কোনো আইডিয়া আছে? পড়ছিলাম ম্যাম, ভুলে গেছি। আচ্ছা, স্ট্যান্ডিং কমিটি হচ্ছে, দেখেন প্রত্যেকটা কোম্পানিতে, এই যে আপনি ব্যাংকে জব করেন, এখানে কি আপনাদের, হ্যাঁ, মানে 3 ধরনের কমিটি থাকবে, হ্যাঁ হ্যাঁ বুঝছি হ্যাঁ, বুঝছি কমিটি ম্যাম, থাকে না বুঝছি। প্রত্যেকটা? এক্সিকিউটিভ আছে, ফাইন্যান্স আর এক্স্যাক্টলি, শিক্ষা। এইটাকেই একসাথে স্ট্যান্ডিং কমিটি বলা হয়, ঠিক আছে? তো যাই হোক, এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি, এটাকে বলা হয়, মোট 5 জন সদস্য থাকবে এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি। নির্বাহী কমিটির কাজ কি? যত ধরনের ম্যাডাম, প্রশাসন, প্রশাসনিক বিভাগে যে সকল কাজ হ্যাঁ থাকে হ্যাঁ, ওরা হচ্ছে এক্সিকিউটিভ কমিটির মেম্বারসরা করে। এক্স্যাক্টলি, আর আর ফাইন্যান্স নিয়ে মানে ধরেন কারো কোনো মানে আর্থিক লেনদেন বা কোনো ধরনের কিছু, ওগুলো হচ্ছে আর্থিক কমিটি। হুম হুম, আর আইন শিক্ষা কমিটি হচ্ছে যে যারা লিগ্যাল হচ্ছে যে রেমেডি প্রদান করে বা হুম হুম হুম, লিগ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের। এই তো, তা তো পারেনি আপনি। তাহলে যাই হোক, সদস্যের বিষয়টা বলি, এক্সিকিউটিভ কমিটির সদস্য সংখ্যা 5 জন, ফাইন্যান্স কমিটির সদস্য সংখ্যা 5 জন, হ্যাঁ, আর লিগ্যাল এডুকেশনের কতজন? 9 জন। এই 9 জনের মধ্যে 5 জন হচ্ছে বার কাউন্সিলে নির্বাচিত বার কাউন্সিল সদস্যদের থেকে, মধ্যে। আর 4 জনের মধ্যে 2 জন হচ্ছে যে ম্যাডাম আপনার ওই যে বেসরকারি শিক্ষা মানে, সরি, ওই যে আপনার থেকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। হুম, আর একজন, যারা নিবন্ধিত নয় এরকম, হুম নাকি হুম, নাকি তালিকাভুক্ত? না না, ওইটা ওইটা বিষয় না, তালিকাভুক্ত হইতেও পারে তালিকাভুক্ত না হতে পারে, এটা ব্যাপার না। ও আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ওকে। আর 4 জনের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষক, আর একজন হচ্ছে আ, আ, উম, বার একজন হচ্ছে কাউন্সিলের বার যে কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্ত ওদের। অ্যাডভোকেট, ঠিক আছে? এই, তাহলে তো হয়েছেই। এবার আসি এনরোলমেন্ট কমিটির গঠন। এনরোলমেন্টটা কি? এই যে আমরা পরীক্ষা দিব, হ্যাঁ, বার কাউন্সিলে যে আমরা এনরোলমেন্ট হব, এটার পরীক্ষার আপনার টাইম দেয়া, কত তারিখে পরীক্ষা হবে, 3টা ধাপে যে পরীক্ষা, প্রিলি, রিটেন, ভাইবা, এইটার ব্যবস্থা করা, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার আহ কি বলে এটাকে,
পরীক্ষার প্রশ্নপত্র রেডি করা, তারপরে হচ্ছে ইন্দ্র পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি পাশ করেন পরীক্ষায়, তাহলে আপনার নামগুলোকে তালিকাভুক্ত করা, এই যাবতীয় যে কাজগুলো, এইগুলা হচ্ছে এনরোলমেন্ট কমিটি করে থাকে। এরপরে আপনার পাশ করার পরে যদি ধরেন মনে করেন যে আপনি তালিকাভুক্ত হওয়ার পরে যদি কোনো পেশাগত অসদাচরণ করে থাকে, যেখান থেকে আপনাকে বার কাউন্সিল থেকে বের করে দেয়া হবে, তালিকাভুক্ত থেকে আপনাকে বের করে দেবে, বহিষ্কার করে দেওয়া হবে, তখন সেই ক্ষেত্রে সেই জায়গায় নামের তালিকা উঠানো, এই যে কাজগুলো যাবতীয়, এরা এনরোলমেন্ট কমিটির কাজ। আচ্ছা, এখন এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা কতজন? 5 জন। এই 5 জন সদস্য কিভাবে নির্বাচিত হবে দেখেন। প্রধান বিচারপতি এদেরকে নির্বাচিত করবে। কে করবে? প্রধান বিচারপতি। কিভাবে? আপিল বিভাগের যে বিচারপতি, এই বিচারপতিদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হবে, ঠিক আছে? আর হাইকোর্ট বিভাগের যে বিচারপতি, এই হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে 2 জন সদস্য নির্বাচিত হবে। কি বললাম? হাইকোর্ট বিভাগের যে বিচারপতি, বিচারপতি আর বিচারক কিন্তু আলাদা জিনিস, এটা তো জানেন, জানেন না? জানি। হ্যাঁ। একটু তা আবার বলেন। আচ্ছা, বিচারক যারা, তারা হচ্ছে এই যে জজ, ম্যাজিস্ট্রেট, যারা আমাদের বিচার করতেছে, ঠিক আছে? বিচার করতেছে বলতে মানে এজলাস শেষে বসতেছে এবং কোর্টে যে যাবতীয় যে মামলাগুলো আসতেছে, এই মামলাগুলোর বিচার করতেছে, এরা হচ্ছে বিচারক, অর্থাৎ যারা আর জাজ। সকল বিচারকের বিচারক হচ্ছে যে বিচারপতি, এরকম? বিচারপতি, বিচারপতি, হ্যাঁ, জাস্টিস, বিচারপতি। ওনারা হচ্ছে চিফ আপনার জাস্টিস বা রি- এরকম? হ্যাঁ, 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 চিফ জাস্টিস। যখন মনে করেন আপনি রিট করবেন বার কাউন্সিলে, সরি বার কাউন্সিল বলতেছি, মানে হাইকোর্টে রিট করতেছেন, হাইকোর্টে। তারপরে হচ্ছে আপনার রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে যখন কোনো মামলা মোকদ্দমা করা হয়, ধরেন প্রধানমন্ত্রী, ঠিক আছে, স্পিকার, এদেরকে নিয়ে যখন মামলা করে, এরা যতই ঊর্ধ্বে থাকুক, দেশ চালাইতেছে, তাই বলে কি এরা কোনো অন্যায় করে না? এদের বিরুদ্ধে কি মামলা হয় না? হয়। তো হ্যাঁ, এই, হচ্ছে তো, এটা দেখে চিফ জাস্টিস বা হ্যাঁ, এরকম। এক্স্যাক্টলি, এরা এগুলো দেখে জাস্টিস। তার মানে বিচারপতিদের কাজ হচ্ছে আপনার উপর লেভেলের যে এইগুলো, এগুলো এবং বিচারপতিরা বিচারকদেরও নিয়ন্ত্রণ করতে পারে। আপনি বিচারক হ্যাঁ, হিসেবে পারবে তো। অবশ্যই বিচারপতির কাছে দায়বদ্ধ থাকবেন, আপনার কাজের জন্য, কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ থাকবেন, তার কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। এটা হচ্ছে চিফ জাস্টিসের ব্যাপার, বুঝছেন? এটা হচ্ছে জাস্টিস। হুম। আর বিচারক হচ্ছে যেটা, সেটা হচ্ছে নর্মাল যে মামলাগুলো থাকে, সাধারণ মানুষের যে মামলাগুলো থাকে, এই মামলাগুলো দেখাশোনা করে। দ্যাটস ইট, কিন্তু ঠিক আছে? ম্যাম, আপনার এখানে লেখার এখানে ইয়েটা বুঝলাম না। প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে হ্যাঁ, আমি একজন বলতেছি। চেয়ারম্যান নিযুক্ত হ্যাঁ, হবেন, মানে বুঝাচ্ছি, কি? বুঝাচ্ছি, বুঝাচ্ছি। প্রধান বিচারপতি যিনি, অর্থাৎ আপনার হাইকোর্টের যে প্রধান, হাইকোর্ট বলছি, সরি, একটা দেশের যে প্রধান বিচারপতি, চিফ জাস্টিস যেটাকে বলা হয়, উনি আপিল বিভাগের যে বিচারপতি থাকবেন। আপিল বিভাগ মানে হচ্ছে, দেখেন হাইকোর্টে আপনার 2টা বিভাগ থাকে, একটা হচ্ছে অ্যাপেলেট কোর্ট আর একটা ও হচ্ছে আচ্ছা, সরি, আমি আপনার পুরো লেখাটা পড়ি নাই। প্রধান বিচারপতি হচ্ছে হাই আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে একজনকে নিযুক্ত চেয়ারম্যান করবেন নির্বাচিত চেয়ারম্যান করবে। হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝছেন? আর হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই যে অ্যাপেলেট কোর্ট আর হচ্ছে হাইকোর্ট, 2টা ভাগ তো হাইকোর্টের, তাই না? তাহলে হ্যাঁ। ওই যে হাইকোর্ট বিভাগের যে বিচারপতি থাকবেন, ওনাদের মধ্যে থেকে আবার 2 জন সদস্য নির্বাচিত করবেন। এরা কিন্তু তার বিচারপতি মানে জাস্টিস। প্রধান বিচারপতি মানে দুইজন নিযুক্ত করবে তিনজনকে। দুইজন হচ্ছে সদস্য, একজন হচ্ছে চেয়ারম্যান, রাইট? চেয়ারম্যান, হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচিত হবে আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে। আর সদস্য নির্বাচিত হবে হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে। এই যে আপনারা, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে আপনারা যখন পরীক্ষা দেন, আপনাদের খাতাগুলো কে কাটে? বিচারক কিন্তু কাটে না, আপনাদের খাতা কিন্তু এই জাস্টিসরাই কাটে, ঠিক আছে? এরপরে হাই আপনারা যখন ভাইবা বোর্ডে যান, ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বিচারক থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই বিচারপতিরাই থাকে। বুঝতে পারছেন? এই বিচারপতি কারা? এই যে এনরোলমেন্ট কমিটির এই যে 2 জন সদস্য, দেখছেন? হ্যাঁ, এই যে সদস্য, ওনারাই কিন্তু ভাইবা বোর্ডে বসে থাকে। বুঝতে পারছেন? এই 2 জন হুম। সদস্য আপনার নিযুক্ত হবে। আর বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল, উনিও একজন সদস্য হিসেবে এখানে কাজ করবে, ঠিক আছে, এনরোলমেন্ট কমিটিতে। হ্যাঁ, মানে বার কাউন্সিলের যে, হুম। মানে অ্যাটর্নি জেনারেল তো বার কাউন্সিলের সদস্য, একটু আগে তো পড়াইলাম, তাহলে উনিও এনরোলমেন্ট কমিটিতে একজন সদস্য হিসেবেই কাজ করবেন। বুঝতে পারছি? হুম। হ্যাঁ। আচ্ছা,
আর বার কাউন্সিলের যে নির্বাচিত সদস্য তাদের মধ্যে থেকে একজনকে যুক্ত করা হবে। মানে নির্বাচিত সদস্যদের মধ্যে এই যে এই যে এখানে আমি 14 জন সদস্যের কথা বললাম না, এই যে 14 জন সদস্য, 15 জন নাকি? একজন, ও, না 15 জন না, 15 জনে একজন তো আপনার চেয়ারম্যান, চেয়ারম্যানের কথা বাদ, সদস্য। বাকি 14 জন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই 14 জনের মধ্যে থেকে একজন এই বার কাউন্সিলের যে এনরোলমেন্ট কমিটি, এই এনরোলমেন্ট কমিটিতে তিনি থাকবেন সদস্য হিসেবে। এবং এনাদের কাজই হচ্ছে আপনাদের এই যে ভাইবা নেয়া, আপনাদের প্রশ্ন রেডি করা, তারপর আপনাদের খাতা কাটা, সবকিছু ওনারাই করবে। ভাইবা বোর্ডে যখন যাবেন তখন যারা আপনাদের সামনে থাকবে এই যে এরাই থাকবে, এই বার কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য, তারপরে হচ্ছে আপনার চেয়ারম্যান, তারপরে হচ্ছে 2 জন সদস্য। হ্যাঁ, এরাই বিচারপতি, এই বিচারপতিরাই আপনাদের ভাইবা নিবে, পরীক্ষার প্রশ্ন করতেছে, এমনকি আপনারা যে যে রিটেন পরীক্ষা দিয়ে আসছেন রিটেনের খাতা কাটতেছে এরাই করতেছে। কোনো বিচারক বা কোনো লয়াররা কিন্তু এখানে কোনো কাজ করতেছে না। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ। তাহলে আমি যদি আবার একটু রিভিউ করি, এনরোলমেন্ট কমিটি আমি রিভিউ করবো না, আপনিই বলেন দেখি, দেখি কেমন বুঝছেন, বলেন। কি বলবো? 11 খ বলেন, কি বুঝছেন? ও, এনরোলমেন্ট কমিটির গঠন মানে কাদের দ্বারা গঠিত হবে? 5 জনের মাধ্যমে গঠন গঠন হবে। এর মধ্যে যিনি চেয়ারম্যান থাকবে বা থাকবে, উনি উনি হচ্ছে যে আপনার কি বলে প্রধান বিচারপতি থাকবে বাংলাদেশের, না, রাইট? প্রধান বিচারপতি থাকবে না, প্রধান বিচারপতি ওনাদেরকে নির্বাচিত করবে, তিনি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি। ও হুম। আচ্ছা আচ্ছা, তার মানে চেয়ারম্যান নির্বাচিত করবে হচ্ছে প্রধান বিচারপতি। তারপর হচ্ছে যে আপনার এর মধ্যে আপনার হচ্ছে যে হাইকোর্ট এবং হচ্ছে যে আপনার আপিল বিভাগ, এই দুই বিভাগ থেকে আপনার 2 জনকে নিযুক্ত করবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। একজন হচ্ছে চেয়ারম্যান থাকবে, আর হাইকোর্ট বিভাগের হচ্ছে যে বিচারপতির মধ্যে থেকে একজনকে নিযুক্ত করবে সদস্য হিসেবে, মোট 2 জন। হুম। আর অ্যাটর্নি জেনারেল করবে হচ্ছে এনরোলমেন্ট কমিটি, বা যে 3 ধরনের কমিটি আছে এর মধ্যে এনরোলমেন্ট কমিটির যে সদস্য ওখান থেকে একজনকে নির্বাচিত করবে। আর বাংলাদেশের নির্বাচিত যে বার কাউন্সিল নির্বাচিত যে সদস্য হয়, ওই সদস্যদের মধ্যে থেকে একজনকে ওনারা নিযুক্ত করবেন সদস্য হিসেবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আর 13তে হচ্ছে বার কাউন্সিলের তহবিল গঠন, খুব একটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র হেডিংটা জেনে রাখবেন, দ্যাটস ইট। 14তে হচ্ছে বেনাভোলেন্ট ফান্ড। ঠিক আছে। বেনাভোলেন্ট ফান্ড কি? বার কাউন্সিলের আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য যৌথ। দেখেন, এই যে ব্যাংকে আপনারা জব করেন, আপনারা এই যে করেন না, কি বলে, ফান্ড ফান্ড করা হয় না? হুম। হুম বেনাভোলেন্ট ফান্ড জিনিসটা কি? এটা তো আমার মনে হয় আপনি আমার থেকে আপনি ভালো জানেন, বুঝেন না? বেনাভোলেন্ট ফান্ড হুম মানে হুম বিমা করলো, ধরেন আমি কিছু টাকা, আমাদেরকে প্রতি বছর বছর কিন্তু বার কাউন্সিলে টাকা জমা দিতে হয়। ঠিক আছে। আমাদের যখন আমি জজ কোর্টে লয়ার, সেক্ষেত্রে আমাকে 5,000 টাকা করে দিতে হয়, বার কাউন্সিলে আমাদেরকে 3,000 টাকা করে দিতে হয়। এটা বাড়ে কখনো কমে। আপাতত এই 5,000 আর 3,000 মোটামুটি 8,000 টাকা আমাকে দিতে হয় প্রতি বছরে। হ্যাঁ। এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমারই টাকা। সো আমার যখন কোনো সমস্যা হবে আমি চাইলে এই টাকা থেকে লোন নিতে পারবো। আবার আমার যে পরিবারের লোকজন, ধরেন আমি বাই চান্স আল্লাহ না করুক আমি যদি মারা যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার পরিবারের লোকজন ওই টাকাটা পাবে। বুঝতে পারছেন? এই যে বিষয়টা, এটাকে হুম। বলা হয় বেনাভোলেন্ট ফান্ড। ঠিক আছে। তো বার কাউন্সিলেও এরকম একটা ফান্ড আছে। এই বেনাভোলেন্ট ফান্ড সম্পর্কে আমার থেকে আপনি ভালো বুঝবেন। আচ্ছা। এবার আসি ত্রাণ বলছি তহবিল। না। হ্যাঁ, ত্রাণ তহবিল গঠন। এইটা কি? এটা হচ্ছে ধরেন দেশে কোনো মহামারী, প্যান্ডামিক, যেমন প্যান্ডামিকের সময় কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি টাকা পাইছি বার কাউন্সিল থেকে। ঠিক আছে। তো এই কত করে পাইছেন ম্যাডাম? আমরা 20,000 করে পাইছিলাম। ঠিক আছে। ও এক এক আচ্ছা এক আচ্ছা। একটা এক এক জায়গায় এক এক রকম। আমরা ঢাকা বারে ছিলাম, আমরা ঢাকা বারে 20,000 করে পাইছিলাম। এখন অন্যান্য বারে কত করে দিচ্ছে, কিছু বারে আপনার 8,000। এটা কি আবার আপনার ফান্ড থেকে কেটে গেছে? হ্যাঁ, এটা এটা তো ওরাই করে দেয় না, আমার ফান্ড থেকেই